উহ, এই এক হয়েছে, রোজ রাতে লোডশেডিং হবেই হবে। বাবা, কলকাতা নাকি আলোক নগরী না আধার নগরী বোঝাই যায় না। না 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 না, আর বেশি রাত করা যাবে না। হাঁটা লাগাই বাবা, হাঁটা লাগাই। ও ও ও কিসের আওয়াজ? ও কি? না! নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথা সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিভীষণের জাগরণ গল্পের প্রথম পর্ব। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ ও রূপঙ্কর। সকল অধ্যায়ের নাম পাঠে পূজা। অন্যান্য চরিত্রে দেবাঞ্জন, পার্থ, RNM অভিষেক, অভিষেক ও অঞ্জন। শুরু হতে চলেছে আজকের গল্প বিভীষণের জাগরণ গল্পের প্রথম পর্ব। প্রথম অধ্যায়, আর্তনাদ ও সিংহনাদ। রাত দুপুর। একে ব্ল্যাকআউটের মহিমায় মানুষের চক্ষু হয়েছে প্রায় অন্ধ। তার উপরে চারিদিকে ঝরছে ঘোর অমাবস্যার তিমির ঝর্ণা। কলকাতার রাস্তায় একটি মাত্র গ্যাসের আলো জ্বলছে না, এবং কোথাও নেই একখানি মাত্র দোকানের এতটুকু বাতির শিখা। অনায়াসেই বলা চলে, অন্ধকারের অতলে ডুবে কলকাতা এখন মরে কালো পাথরের মতন আড়ষ্ট হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে শহরের উত্তরাঞ্চলের একটি পথকে হঠাৎ জাগ্রত করে তুললে দুই পথিকের বাঁধো বাঁধো জুতোর শব্দ। তারা অতি সাবধানে সামনের দিকে হাত বাড়িয়ে পথ চলছিল দৃষ্টিহীনের মতো। তাদের নাম হচ্ছে হেমন্ত ও রবিন। এই পূর্ণ ব্ল্যাকআউটের সময় চোর ডাকাত ছাড়া কলকাতার কোনো ভদ্র বাসিন্দাই পথে পা বাড়াতে সাহস করে না। কিন্তু শখের ডিটেকটিভ হেমন্ত ও তার সহকর্মী বন্ধু রবিন কলকাতার ছেলে হলেও বহুকাল পরে বিদেশ থেকে সম্প্রতি শহরে ফিরে এসেছে। কাজেই এখনকার কলকাতার হালচাল তাদের ভালো করে জানা ছিল না। তারা একটা বিচিত্র কেস হাতে নিয়ে অপরাধীর সন্ধানে গিয়েছিল পূর্ব আফ্রিকায়। মামলার কিনারা করবার পরই বাঁধল দ্বিতীয় মহাযুদ্ধ। অগত্যা তাদের ফিরতে হলো কলকাতায়। গতকাল তারা কলকাতায় এসেছে, আজ গিয়েছিল এক বন্ধুর বাড়িতে। বন্ধুর মুখে তারা শুনলে দেশের খবর, এবং তাদের মুখে বন্ধু শুনলেন আফ্রিকার শিকার কাহিনী। দুই পক্ষই পরস্পরের কথা শুনতে ব্যস্ত। ইতিমধ্যে ঘড়ির কাঁটা কখন যে 12টার ঘর পেরিয়ে গেল সেটা কারোর খেয়ালেই এলো না। হঠাৎ বন্ধু ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠলেন, কি বিপদ, রাত 12টা বেজে গেছে যে। হেমন্ত, রবিন, আজ আর তোমাদের বাড়ি যাওয়া চলবে না হে, পথ একেবারে অন্ধকার। হেমন্ত বললে, এতকাল পরে দেশে ফিরে এসে নিজের বাড়িকে ভারী মিষ্টি লাগছে। হোক পথ অন্ধকার, বাড়িতে আমি যাবই। রবিন বললে, আমরা কলকাতার ছেলে, সারা শহর আমাদের নখদর্পণে। দুই চোখ মুদেও আমরা বাড়িতে গিয়ে ঠিক হাজির হতে পারব। বন্ধুর মানা তারা মানলে না। তখনই রাস্তায় বেরিয়ে পড়ল। কিন্তু 2-4 পা হেঁটেই রাস্তার অবস্থা দেখে তারা রীতিমতো দমে গেল। এতটা কল্পনা করা অসম্ভব। এ হচ্ছে অচেনা কলকাতা। রবিনের নখদর্পণে এর কিছুই দেখা যায় না। ভাই হেমন্ত, বাড়িতে যাচ্ছি বটে, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কি? ভাই রবিন, আমারও সেই সন্দেহ হচ্ছে। কে জানতো কলকাতার অন্ধকার এমন ভয়াবহ হতে পারে। তারা যখন নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত, হঠাৎ কাছ থেকে হুমকি জাগল, এই কান হ্যাঁ রে, শ্বশুর কা নাতি। সুমিষ্ট সম্ভাষণ শুনেই বোঝা গেল কোনো সজাগ লাল পাগড়ির টনক নড়েছে। সেপাইজি, আমরা ভদ্রলোকের ছেলে, অন্ধকারে হয়ে পড়েছি অন্ধ নাচারের মতো। এই ঝুটবাজ, তুম লোগ কো থানা মে জানা হোগা। আচ্ছা বেশ, তাই চলুন। এই অন্ধকারের চেয়ে থানা ঢের ভালো। হে লাল পাগড়ি, আমাদের পথ দেখাও।
পাহারাওয়ালা কি বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই খানিক তফাৎ থেকে জাগলো সে কি বিকট ও ভয়ঙ্কর কোলাহল। রাত্রির তিমিরা বগুণ্ঠন ভেদ করে ভেসে আসতে লাগলো বহু কণ্ঠের আর্তনাদের পর আর্তনাদ এবং বর্ণনাতীত ও অমানসিক গর্জনের পর গর্জন, যা শুনলে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে এবং হৃদয় হয়ে যায় স্তম্ভিত। দ্রুত পদধ্বনি শুনে হেমন্ত ও রবিন বুঝলে পাহারাওয়ালা বেগে ছুটল যেদিক থেকে কোলাহল ভেসে আসছে সেই দিকে। হেমন্ত ভাই, ও কি গর্জন! ও যে কলকাতার মুখে আফ্রিকান হুঙ্কার। হ্যাঁ রবিন, হ্যাঁ, ও যে সিংহের গর্জন। কিন্তু দারুণ ভয়ে চেঁচিয়ে কাঁদে কারা? অমন দুরুম দরাম শব্দ কিসে? আর এখানে সিংহের আবির্ভাবই বা হবে কেমন করে? আর্তচিৎকার ও দুরুম দারাম শব্দ কমে এলো, কিন্তু সিংহনাদ তখনও থামল না। কলকাতার রাজপথে দাঁড়িয়ে হেমন্ত ও রবিনের মনে হলো তারা দাঁড়িয়ে আছে আফ্রিকার ভীষণ জঙ্গলে, যেখানে নিশীথ রাতের স্তব্ধ বুক ও গহন বনের বিজন মাটি কাঁপিয়ে জাগে রক্তলোলুপ পশুরাজ সিংহের কণ্ঠে মুহুর্মুহু মেঘধ্বনির মতন গুরুগম্ভীর গর্জন। আরও মিনিট খানেক পরে থেমে গেল সিংহনাদ। এ পাড়ার কোনো ধ্বনি হয়তো শখ করে সিংহ পুষেছে, আর সেই সিংহটা হঠাৎ আবার বিকট আর্তনাদ ও সিংহনাদ শুনে সে সচমকে মুখ বন্ধ করলে। রবিন, রবিন, এবারে চিৎকার যে খুব কাছেই এগিয়ে আসছে। সিংহটা নিশ্চয়ই খাঁচা ভেঙে পথে বেরিয়ে পড়েছে। খালি তাই নয়, সে এদিকেই ছুটে আসছে। রবিন, আমি তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। শিগগির শিগগির পালিয়ে এসো, শিগগির। কিন্তু তারা পালাবারও সময় পেলে না। অন্ধকারের ভিতর থেকে ঝড়ের বেগে হুড়মুড় করে তাদের উপর এসে পড়ল বিরাট একটা তুষার শীতল দেহ। হেমন্ত ও রবিন প্রচণ্ড ধাক্কা খেয়ে দুই দিকে ছিটকে পড়ে ভূতলশাহী হলো এবং পরমুহূর্তেই কান ফাটানো সিংহনাদেই ফুটল খল 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 অট্টহাস্য, আর সঙ্গে সঙ্গে বন্য দুর্গন্ধে চারিদিক হয়ে উঠল পরিপূর্ণ। তারপরেই কার ভারী ভারী দ্রুত পথ মাটি কাঁপাতে কাঁপাতে দূরে চলে গেল। রবিন উঠে বসে হাঁপাতে হাঁপাতে বললে, ওরে বাবা, সিংহের কণ্ঠে মানুষের অট্টহাস্য! এ কি অসম্ভব ব্যাপার! হেমন্ত তখন উঠে দাঁড়িয়েছে, বললে, রবিন, যে জিপটা এখান দিয়ে ছুটে গেল সে সিংহ নয়। অন্ধকারের ভিতরে মাটি থেকে প্রায় 15-16 ফুট উঁচুতে আমি তার জ্বলন্ত চক্ষু দুটো স্পষ্ট দেখতে পেয়েছি। জিপটা অন্তত হাতির সমান উঁচু। এ তুমি কি বলছো হেমন্ত? সিংহের মতো গর্জন করতে আর মানুষের মতন হাসতে পারে, অথচ হাতির মতো উঁচু? এমন কোনো জীবই পৃথিবীতে কখনো ছিল না, এখনো নেই। সে কথা আমিও জানি রবিন, কিন্তু নিজের চোখ কানকে তো অবিশ্বাস করতে পারি না। আশ্চর্য কাণ্ড! আজকের অন্ধকার কি অসম্ভবকেও সম্ভব করে তুলতে চায়? না হেমন্ত, আজকের অন্ধকারে আমাদেরই মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। যে দেহটার ধাক্কায় আমরা গড়াগড়ি খেলুম, তার তার ভয়াল স্পর্শটা অনুভব করতে পেরেছ কি? ওরে বাবা, জ্যান্ত দেহ মরার চেয়ে ঠান্ডা! এ কি অসম্ভব ব্যাপার! তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ি এসো। তারা আর অন্ধকার মানলে না, জোরে পা চালিয়ে দিলে, কিন্তু বেশি দূর অগ্রসর হতে হলো না। হঠাৎ পথের ধারে বাধা পেয়ে হেমন্ত মুখ থুবড়ে রাস্তায় পড়ে গেল। কি মুশকিল! আছাড় খেয়ে খেয়ে আজ যে আমাদের গতর চূর্ণ হয়ে যাবে দেখছি। তা কিসে আছাড় খেলে? রবিন, এখানে পথের উপর পড়ে আছে একটা মৃতদেহ। বলেই সে দেশলাইয়ের কাঠি জ্বাললে। দেশলাইয়ের কাঠির পর কাঠি জেলে দেখা গেল এক বিভৎস দৃশ্য। রক্তধারার মাঝখানে পাহারাওয়ালার পোশাক পরা একটা মুন্ডহীন নরদেহ পথের উপরে দুদিকে দুহাত ছড়িয়ে উপুর হয়ে পড়ে রয়েছে, এবং তার ছিন্ন মুন্ডটাও ছিটকে পড়ে আছে দেহ থেকে 8-10 হাত তফাতে। নিশ্চয়ই হতভাগ্য একটু আগে আমাদের সঙ্গে কথা কয়েছিল। এর কাঁধের আর দেহের দিকে তাকিয়ে দেখো, কোনো অস্ত্র দিয়ে এর মুন্ডটা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়নি। এর কাঁধের আর দেহের উপরে রয়েছে বড় বড় দাঁত আর নখের চিহ্ন।
এমন সময় পেছনে বেজে উঠল ঘন ঘন মোটরের ভেপু। তারা দুজনেই চমকে ফিরে দেখলে পথের অন্ধকারকে তীব্র হেডলাইটের উজ্জ্বল আলোতে ভাসিয়ে দিয়ে একখানা মোটর গাড়ি বেগে তাদের দিকে ছুটে আসছে। দ্বিতীয় অধ্যায়, টেলিফোনে সিংহনাদ। মোটরখানা হুড়মুড় করে একেবারে কাছে এসে পড়ল। তাদের চাপা দেয় আর কি। হেডলাইটের তীব্রতায় হেমন্ত ও রবিনের চোখ তখন অন্ধ হয়ে গেছে। কোনো রকমে নিজেদের সামলে নিয়ে তারা পথের পাশের দিকে লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল গাড়িখানা। গাড়ির ভেতর থেকে হুমকি জাগলো, এই কে তোমরা? এত রাতে এই অন্ধকারে এখানে কি করছো? হেমন্ত গাড়ির কাছে এসে মুখ বাড়িয়ে বললে, কে কথা কয়? আওয়াজটা যেন খুব চেনা চেনা ঠেকছে। পুলিশ ইন্সপেক্টর ভূপতি বাবু না? আরে আরে, এ কি হেমন্ত বাবু যে? আপনি না পগার পার হয়ে আফ্রিকায় লম্বা দিয়েছিলেন? হ্যাঁ, তা দেশে কবে এলেন? পগার নয় ভূপতি বাবু, আমরা সমুদ্র পার হয়েছিলাম। এই গতকালই দেশে ফিরেছি। আচ্ছা, বেশ বেশ। তা এত রাতে এখানে কি করছেন? আসলে এক বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলাম, কিন্তু পথের মাঝে হঠাৎ স্তম্ভিত হয়ে পড়েছি। স্তম্ভিত হয়েছেন কেন? এখানে শুনেছি মানুষের কণ্ঠে আর্তনাদ আর মানুষের কণ্ঠে সিংহনাদ। মানে? সঙ্গে টর্চ আছে তো, বেশ তো, ওইদিকে আলো ফেলে দেখুন না, মানেটা বুঝতে দেরি হবে না। ভূপতি বাবুর হাতের টর্চ অন্ধকারকে ফুঁড়ে টেনে দিলে অগ্নিশিখার দীর্ঘরেখা। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহারাওয়ালার মুন্ডহীন দেহ এবং দেহহীন মুন্ড। ভূপতি বাবু হতভম্ব। মোটর থেকে পুলিশের অন্যান্য লোকেরাও টপাটপ নেমে পড়ল। ও মাই গড, এই যে সত্যি হতভম্বময় ঘটনা হেমন্ত বাবু। ভূপতি বাবু এত সহজে হতভম্ব হবেন না, লাশের কাছে গিয়ে দেখুন। মোটর ফিরিয়ে হেডলাইটের শিখা ফেলা হলো মৃতদেহের উপর। ভূপতিবাবু দেহটা খানিকক্ষণ ধরে পরীক্ষা করলেন। তার হতভম্ব ভাবটা আরো বেড়ে উঠল। তিনি অতিশয় হতাশভাবে মাথা নাড়তে লাগলেন। লাশের উপরে থাবা আর নখের চিহ্ন দেখছেন? দেখছি তো। পাহারাওয়ালা মারা পড়েছে কোনো হিংস্র জন্তুর আক্রমণে। কলকাতা শহরে হিংস্র জন্তু? অসম্ভব কথা বটে, কিন্তু আপাতত তাছাড়া আর কিছুই বলা যায় না। কিন্তু কি জন্তু জানি না, যদিও আমি সিংহনাদ শুনেছি। হ্যাঁ, সিংহ? বলেন কি মশাই? হ্যাঁ, আমি সিংহনাদ শুনেছি বটে, কিন্তু মানুষের কণ্ঠে। এ কি হেয়ালি বাবা! একটা জীব অন্ধকারে আমাদের পাশ দিয়ে মাটি কাঁপিয়ে ছুটে চলে গেল। সেটা হাতির মতো উঁচু, বুঝলেন? আজব কথা। এক নম্বর হচ্ছে কলকাতা শহরে সিংহ, নম্বর 2 হচ্ছে সিংহ চিৎকার করে হাস্য করে, হ্যাঁ, মানুষের কণ্ঠস্বরে। 3 নম্বর হচ্ছে সিংহটা হাতির সমান উঁচু। হেমন্ত বাবু, এটা কি রূপকথা বলার সময়? হেমন্ত জবাব দিলে না। পথের উপরে হুমড়ি খেয়ে পড়ল। হেডলাইটের মহিমায় পথের খানিকটা দিনের বেলার চেয়ে উজ্জ্বল হয়ে উঠেছিল। কি ব্যাপার হেমন্ত বাবু, এবারে পথের ধুলোর ভিতর থেকে আপনি কি সিংহীটাকে পুনরাবিষ্কার করতে চান? না ভূপতি বাবু, পথের ধুলোয় আমি আবিষ্কার করেছি এক আশ্চর্য মানুষের পদচিহ্ন। আপনার ভাষায় বলতে গেলে বলতে হয় আজব কথা নম্বর 4। হ্যাঁ, সে কি? কই দেখি দেখি। এই দেখুন, পরপর কতগুলো পায়ের দাগ। প্রত্যেক পদচিহ্ন লম্বায় প্রায় 18 থেকে 19 ইঞ্চি তো হবেই। ভূপতি বাবুর চোখ দুটো যেন ঠিকরে পড়বার মতন হলো।
সাব ইন্সপেক্টর পতিতপাবন এসেছিলেন ভূপতিবাবুর সঙ্গে। তিনি বললেন, স্যার, ও স্যার, স্যার আপনি ভুলে যাচ্ছেন, আমরা এদিকে একটা জরুরি ফোন পেয়ে এসেছিলাম। হুম হুম ঠিক বলেছ, কিন্তু কি করব ভাই, পথের মাঝে যা দেখছি আর শুনছি তাতে যে দুনিয়াকেই ভুলে যেতে হয়। এখন কোন দিক সামলাই বলো দেখি। আপনি আরেকটা মস্ত কথা ভুলে যাচ্ছেন স্যার, টেলিফোনে আপনি একটা সিংহের গর্জন শুনেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ ভাই, ঠিক বলেছ। এখানেও সিংহনাদ, টেলিফোনেও সিংহনাদ। আমি এখন কি করব? বলি, কোন সিংহনাদের পিছনে ধাবিত হব? স্যার, ও স্যার, স্যার আমার একটা সন্দেহ হচ্ছে। হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, হচ্ছে। আমার বিশ্বাস থানার টেলিফোন আর এই রাস্তার গর্জনটা করেছে ওই একই সিংহ। ইউ আর রাইট ব্রাদার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ পতিত। টেলিফোনে সিংহনাদ, ব্যাপারটা বুঝলুম না তো। আরে মশাই, আমি একটু আধটু যা বুঝেছিলুম, আপনার কথা শুনে তাও গুলিয়ে গিয়েছে। ব্যাপার কি জানেন, দিব্যি শুয়ে শুয়ে ঘুমোচ্ছিলুম, হঠাৎ ফোনে এলো ডাক। রিসিভারটা তুলে নিয়ে শুনলুম কে একজন লোক ভীষণ ভয় পেয়ে বলছে, আপনারা তাড়াতাড়ি আসুন, আমার বাড়িতে ডাকাত পড়েছে, আমি 10 নম্বর কানাইবাবুর লেনে থাকি। তারপর হঠাৎ তার স্বর থেমে গেল। আমার কানে এলো দুমদাম আওয়াজ, আর একটা সিংহের ভীষণ গর্জন, আর মানুষের আর্তনাদ। তারপর সব চুপ। আপনি কি দলবল নিয়ে সেইখানেই যাচ্ছেন? আগে হ্যাঁ, কিন্তু যেতে যেতেই তো পথে এই কাণ্ড। ভূপতিবাবু, ঘটনাস্থল বোধ হয় খুব কাছেই। মানুষের আর্তনাদ, সিংহের গর্জন, দুড়ুম দাঁড়াম শব্দ আমরাও শুনেছি, আর বেশি দূর থেকেও নয়। আরে এইটাই তো কানাইবা বললেন না? খানিক তফাতে এতক্ষণ পরে কতগুলো আলো দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, অনেক লোক ব্যস্তভাবে ছোটাছুটি করছে, বোধহয় এতক্ষণে ওরা ভয় পেয়ে চুপটি করে লুকিয়েছিল। ঠিক বলেছ পতিত, ঠিক বলেছ। কিন্তু ভয়ের আর অপরাধ কি বলো? কলকাতায় সিংহের তর্জন গর্জন শুনলে হিটলার মুসলিনিও ভয়ে ফড়কে যেতেন। তার উপরে হেমন্ত বাবুর কথায় আমার পিলে চমকে গেছে। হাতি নয়, অথচ হাতির মতো উঁচু জানোয়ার। যা নয় তাই, সেটাও না হয় গাঁজা করি বলে উড়িয়ে দিল। কিন্তু এগুলো কি বাবা? 18-19 ইঞ্চি লম্বা মানুষের পায়ের দাগ, সচক্ষে দেখছি। এগুলো তো উড়িয়ে দিলে উড়ে যাবে না। আচ্ছা, এসব নিয়ে পরে মাথা ঘামালে চলবে, এখন আগে ঘটনাস্থলে গিয়ে হাজির হওয়া যাক। আসুন হেমন্ত বাবু, আপনিও আসুন। তৃতীয় অধ্যায়, উন্মত্ত প্রেতাত্মার অট্টহাসি। কানাইবাবুর লেনের 10 নম্বর, মস্ত বড় বাড়ি, প্রাসাদ বললেও চলে। চারিদিকে রেলিং ঘেরা প্রকাণ্ড বাগান, বড় বড় ফুল ফলের গাছ সবুজ ফুলওয়ালির জমির উপরে ছায়ার আদর জড়িয়ে দাঁড়িয়ে আছে। এখানে ওখানে সাজানো মর্মর মূর্তি, মাঝখানে একটি মার্বেল পাথরের ফোয়ারা, উপরে ভৃঙ্গার হাতে করে একটি নারী মূর্তি দাঁড়িয়ে সকৌতুকে জল ঢালছে নিচের দিকে। বাড়ির পেছন দিকে একটি মাঝারি পুকুর। কানাইবাবুর লেনের মতন একটি গলির ভিতরে এইরকম অট্টালিকা দৃষ্টিতে সচকিত করে তোলে অপ্রত্যাশিত বিস্ময়ের মতো। বাড়ির মালিক যে লক্ষপতি সেটা বুঝতেও বিলম্ব হয় না। বাড়ির সামনে রাস্তার উপরে কোলাহল সৃষ্টি করেছে বিপুল এক জনতা, অনেকের হাতে লণ্ঠন। তারা এতটা উত্তেজিত হয়েছে যে ব্ল্যাকআউটের আইন ভঙ্গ করতেও ভীত নয়। পুলিশ দেখে লোকেরা পথ ছেড়ে দিলে। পুলিশের সঙ্গে হেমন্ত ও রবিন বাড়ির সামনে এসে দেখলে ফটকের লোহার দরজা ভেতর থেকে বন্ধ। দরজার লোহার রেলিংয়ের ফাঁক দিয়ে দেখা গেল বাগানের মাটির উপরে একটা মানুষের মূর্তি অস্বাভাবিক ভঙ্গিতে নিশ্চেষ্ট হয়ে পড়ে আছে। টর্চের আলো ফেলে বোঝা গেল লোকটা মৃত, তার সর্বাঙ্গ রক্তাক্ত, মাটির উপরেও রক্তের ধারা। ভিড়ের ভিতর থেকে একজন মাতব্বর গোছের লোক বেছে নিয়ে ভূপতিবাবু জিজ্ঞাসা করলেন, ও মশাই, এই যে শুনছেন, আপনার নাম কি?
শ্রী সুদর্শন বিশ্বাস। বাড়ি সামনেই। তা আপনি কি কিছু দেখেছেন? দেখবার বিশেষ কিছু ছিল না, তবে শুনেছি যথেষ্ট। মানে? এই এই ব্ল্যাক আউটের দিনে মানুষের চোখ তো অন্ধেরই সামিল। তবে গোলমাল যা শুনেছি তার বলবার নয়। আচ্ছা সুদর্শন বাবু, গোড়া থেকে সব গুছিয়ে বলুন দেখি। হ্যাঁ, এই বাড়িখানা হচ্ছে অবনীকান্ত রায়চৌধুরীর। অবনীবাবু পূর্ববঙ্গের জমিদার, অনেক টাকার মালিক, এ পাড়ার মাথা বললেও চলে। তিনি খুব ধার্মিক, দিনরাত পুজো আর আহ্নিক নিয়ে থাকেন। প্রায়ই তীর্থযাত্রায় বেরিয়ে মাঝে মাঝে প্রবাসেই মাস কয়েক কাটিয়ে আসেন। শুনেছি ওই বিন্ধ্যাচলের এক মহাতান্ত্রিক সন্ন্যাসী তার গুরু। মাঝে মাঝে তার গুরু ভাইরাও এখানে এসে অতিথি হন, তারাও সবাই সন্ন্যাসী। এই কালকেই তার একদল সন্ন্যাসী গুরু ভাই এখানে এসেছিলেন। সন্ন্যাসীরা কি বঙ্গদেশের লোক? না, হিন্দুস্তান। তারা এখন নেই? না, কাল এসে কালকেই চলে গেছে। এত তাড়াতাড়ি তারা আর কোনো বারে যায় না, 10-15 দিন এখানেই কাটিয়ে যায়। এবারে এত তাড়াতাড়ি গেলেন কেন বলতে পারেন? না, তবে কাল দুপুরে বাড়ির ভেতর থেকে রাগারাগি আর বচসা সাড়া পেয়েছিল মশাই। বোধহয় অবনীবাবুর সঙ্গে সন্ন্যাসীদের ঝগড়া হয়েছিল। ঝগড়ার কারণ জানি না। অবনীবাবুর বাড়ির ফটক ভিতর থেকে বন্ধ, কোনো লোকজনেরও সাড়া পাওয়া যাচ্ছে না। এর কারণ কি? কেমন করে বলবো? বোমার ভয়ে অবনীবাবু পরিবারবর্গকে দেশে পাঠিয়ে দিয়েছেন বটে, কিন্তু তিনি একলা নেই। বাড়িতে দাসদাসী দারোয়ান আছে অনেক, দেখতেই পাচ্ছেন। একজন দারোয়ান তো ওখানে মরে পড়ে আছে, কিন্তু বাকি লোকজনরা কোথায় গেল তা আমি জানি। বাড়ির ভিতর ঢুকলেই সেটা বোঝা যাবে। তারপর আপনার কথা বলুন। হ্যাঁ, রোজ রাতে ঘুমোবার আগে আমি খানিক পড়াশোনা করি। তো কাল রাত 12টা বাজার পর আমি বই মুড়ে আলোনি বাবার উপক্রম করছি, হঠাৎ ভীষণ চিৎকার শুনে চমকে বারান্দায় ছুটে এলাম। ভীষণ চিৎকার? আগে হ্যাঁ, কি যেন বাপরে মারে মেরে ফেললো রে বলে চেঁচিয়ে উঠল। বারান্দায় এসে অন্ধকারে কিছুই দেখতে পেলাম না, কিন্তু অবনীবাবুর বাড়ির ভিতরে তখন কি যে হুলস্থুল বেঁধেছিল তা ভগবানই জানে। একসঙ্গে অনেক লোকের আর্তনাদ, ধুম ধড়াম করে দরজা জানালা ভাঙার শব্দ, ছোটাছুটি হুটোপুটি, হুঙ্কারের পর হুঙ্কার। কিরকম হুঙ্কার? সেটাকে হুঙ্কার না বলে অন্য কিছু বললে আপনারা হয়তো আমাকে পাগল মনে করবেন। অসংকোচে বলুন, আমরা কিছু মনে করব না। আমার মনে হলো বাড়ির ভিতরে যেন একটা ক্রুদ্ধ সিংহ ক্রমাগত গর্জন করছে। যদিও আমি বেশ জানি যে এখানে সিংহের আবির্ভাব অসম্ভব। অবনীবাবু শখ করে সিংহ পোষেননি? পাগল! অবনীবাবুকে যে চেনে সে জানে যে তাঁর ওরকম অদ্ভুত শখ হতেই পারে না। তারপর? কিন্তু সিংহ গর্জনের চেয়েও ভয়ানক আর একটা শব্দ আমি শুনেছি। কি? খল খল করে অট্টহাসি। সিংহের গর্জন যতবার থেমেছে, সেই প্রচন্ড অট্টহাসি জেগে উঠেছে ততবার। সে এমন বিশ্রী হাসি যে ভাবতেও আমার বুক এখনো শিউরে উঠছে। আপনারা হাসবেন না, কিন্তু আমার মনে হলো একটা প্রেতাত্মা যেন হঠাৎ উন্মত্ত হয়ে গিয়ে অট্টহাস্য করছে। অন্য কেউ হাসলে না, কিন্তু ভূপতিবাবু হো হো করে হেসে উঠে বললেন, উন্মত্ত প্রেতাত্মার অট্টহাস্য! সুদর্শন বাবু, আপনার কল্পনা শক্তির তারিফ না করে পাচ্ছি না। ঘটনার সময় এখানে হাজির থাকলে আপনি কেমন করে হাসতেন দেখতুম। আমি যা শুনেছি আর দেখেছি কোনো কল্পনা শক্তি তার কাছে পৌঁছতে পারবে না। ও, তাহলে শুধু শোনা নয়, আপনি কিছু দেখেছেনও? হ্যাঁ, এই অন্ধকারে ছায়া ছায়া যা দেখেছি তা না দেখারই সামিল। তো কি দেখেছেন বলুন। আমি বলবো না।
মানে? আমার দৃঢ় বিশ্বাস আমি ভুল দেখেছি, সুতরাং সে কথা বলে আপনার হাসিকে আর উৎসাহিত করতে চাই না। আরে মশাই, পুলিশের কাছে কিছু লুকোবেন না, ভুল হোক ঠিক হোক বলুন। দেখছেন, ফটকের পাশে এই আধ ঘোমটা দেওয়া মিটমিটে গ্যাসের আলোতে এখানটায় অল্প স্বল্প নজর চলে, যদিও বা এরকম মরো আলো গাঢ় অন্ধকারের চেয়েও খারাপ, কারণ এই আলোতেই রজ্জুতে স্বল্পভ্রম হয়। তার উপরে সেই সব তীব্র আর্তনাদ, বিরাট হুঙ্কার আর অমানসিক অট্টহাসি শুনে আমার অবস্থা হয়েছে তখন আচ্ছন্নের মতো। ধরতে গেলে তখন আমার ভালো করে দেখবার শক্তিই ছিল না। আমি যা দেখেছি বলে মনে করছি তা হচ্ছে একেবারেই অলৌকিক। অলৌকিক কথা বলে খোকাদের মন ভোলানো যায়, কিন্তু পুলিশের কাছে তার কোনো দামই নেই। তবু বলুন, আর আমাদের সময় নষ্ট করবেন না। আচ্ছা বেশ, তো অবনীবাবুর বাড়ির সেই বিষম গোলমাল থামবার পরেই শুনলুম ধূপ ধূপ করে মাটি কাঁপানো পায়ের শব্দ, যেন একটা মত্ত মাতঙ্গ ধেয়ে আসছে। এত দূরে বারান্দার উপর থেকেও আমি সেই আশ্চর্য পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। তারপরেই ফটকের কাছে এই না আলো না অন্ধকারে আবির্ভূত হলো এক বিভীষণ ছায়ামূর্তি। ছায়ামূর্তি? ঠিক ছায়ামূর্তি নয়, তবে আবছা আলোয় তাকে দেখাচ্ছিল বিরাট এক ছায়ার মতো। বিরাট মানে কত বড়? বিরাট মানে মহাপ্রকাণ্ড। মূর্তিটা আমার চোখের সামনে জেগেছিল 1 কি 2 মুহূর্ত মাত্র, কিন্তু তার মধ্যেই আমি দেখেছিলাম মূর্তির মাথাটা ফটক ছাড়িয়ে উপরে উঠেছে। এই ফটকটা দেখুন, এটা 14 ফুটের চেয়ে কম উঁচু নয়। তাহলে বুঝুন মূর্তিটা বিরাট কিনা। সেটা কিসের মূর্তি? তা বলতে পারবো না, স্পষ্ট করে কিছুই দেখা যাচ্ছিল না। মনে তো হলো সে একটা অতিকায় মানুষের দেহ, আর মানুষের মতোই সে সিধে হয়ে হাঁটছিল, কিন্তু তার দেহের উপর দিকটায় যেন কি একটা অবর্ণনীয় অমানসিক বিভীষিকার ভাব ছিল। আলোর অভাবে যা দেখতে পাইনি, কেবল অনুভব করতে পেরেছি। তারপর 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 মূর্তিটা ঝড়ের মতন ছুটে এলো। তারপর খুব সহজেই এই উঁচু ফটকটা এক লাফে পার হলো, সঙ্গে সঙ্গে অন্ধকার যেন তাকে গ্রাস করে ফেললে। পথের উপরে শুনলাম কেবল ধূপ ধূপ শব্দ আর সিংহের গর্জন। ভয়ে অজ্ঞানের মতো হয়ে আমি কাঁপতে কাঁপতে বারান্দার উপর বসে পড়লুম। যত সব বাজে কথা! ফটকের চেয়ে উঁচু মানুষ, আবার সিংহের গর্জন! সিংহের গর্জন আপনিও শুনেছেন? আমরাও তো শুনেছি। আর পথের উপরে সেই প্রকাণ্ড পদচিহ্ন কি আমরাও দেখিনি? ভূপতিবাবুর মুখ ম্লান হয়ে গেল। তাড়াতাড়ি তিনি বললেন, চলুন চলুন, আর দেরি নয়, এইবারে বাড়ির ভিতর ঢোকা যাক। চতুর্থ অধ্যায়। ভূপতিবাবুর হৃদকম্প। ভূপতিবাবুর নির্দেশে একজন কনস্টেবল লোহার রেলিং টপকে বাগানের ভেতরে চলে গেল। ফটকের ভিতর থেকে তালা লাগানো ছিল। তালা ভেঙে সে ফটক খুলে দিল। প্রবেশ পথেই বাগানের মধ্যে দারোয়ানের যে মৃতদেহটা পড়েছিল, সকলে তার কাছে গিয়ে দাঁড়ালো। মৃতদেহের অবস্থা দেখলে শিউরে ওঠে সর্বাঙ্গ। মাথার বেশিরভাগ উড়ে গিয়েছে, ঘাড়টা ভেঙে একদিকে লটকে পড়েছে। দেহের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে মাংস, খুলি ও মস্তিষ্কের রক্তাক্ত টুকরো। দেখছেন, এখানেও অস্ত্র ব্যবহার করা হয়নি, একে একবার মাত্র প্রচণ্ড তীক্ষ্ণ আঘাত করা হয়েছে। কিন্তু কিসের আঘাত? আমার বিশ্বাস বড় বড় নখওয়ালা থাবার। থাবার? গাঁজার ধোঁয়া আপনার মাথায় ঢুকেছে দেখছি। আপনি ভাবছেন এখানে সিংহ টিংহ কিছু এসেছিল? সিংহনাদ শুনেছি বটে, কিন্তু সিংহ আমি দেখিনি। এই লোকটা যে সিংহেরই থাবায় মরেছে এমন কথাও আমি জোর করে বলছি না। তবে এর মৃত্যুর কারণ যে কোনো বিষম বলবান জন্তুর নখযুক্ত থাবা, সে বিষয়ে আমার কোনো সন্দেহই নেই।
ভূপতি জবাব না দিয়ে বাড়ির দিকে এগিয়ে চললেন। বাড়ি একেবারে স্তব্ধ, কোথাও একটি মাত্র আলো জ্বলছে না। আলো জ্বালবার জন্যে পাহারাওয়ালাদের নিয়ে ভূপতি বাবু বাড়ির ভেতরে গিয়ে ঢুকল। ভাই হেমন্ত, আজকের সব ব্যাপারটাই কেমন অদ্ভুত বলে মনে হচ্ছে না? কেবল অদ্ভুত নয়, অপার্থিব। ফোনে সিংহের গর্জন শোনা গেল। প্রত্যক্ষদর্শীর মতে এখানে কোনো অমানুষিক দানবের আবির্ভাব হয়েছিল। আমরা কিছু দেখিনি বটে, কিন্তু যে অট্টহাসি আর গর্জন শুনেছি, আর যে অদ্ভুত দেহের ধাক্কা খেয়েছি, দুঃস্বপ্নেই তা স্বাভাবিক। সত্য কথা বলতে কি রবিন, আমি কিছুই না বুঝতে পারছি না। আমারও মাথা দস্তুর মতো গুলিয়ে গিয়েছে। আচমকা বাড়ির ভেতর থেকে ভীত ও বিস্মিত কণ্ঠের সাড়া জাগল। পতিত দৌড়ে এসে উত্তেজিত স্বরে বললে, স্যার স্যার স্যার, শীঘ্রই আসুন স্যার। মানে কি হয়েছে কি? স্যার ভয়ঙ্কর ব্যাপার স্যার, ভয়ঙ্কর। এই পতিত, সেই সিংকিটা এখনো বাড়ির ভেতর আছে? ও বাবা, যাও পতিত, দৌড়ে যাও, শিগগির ফোন করে দাও। সে পাই আসুক, বন্দুক আসুক, একটা মেশিন গান আনলেও মন্দ হয় না। হেমন্ত বাবু, রবীন বাবু, পালিয়ে আসুন মশাই, পালিয়ে আসুন। পালাবেন না স্যার, পালাবেন না। সিঙ্গি টিঙ্গি কিচ্ছু নেই, খালি লাশ। হ্যাঁ, লাশ মানে? আগে স্যার, লাশ লাশ, খালি লাশ, লাশের পর লাশ। বাড়ির উঠোনে, সিঁড়িতে, দালানে, ঘরে, বাড়িময় ভীষণ হত্যাকাণ্ড স্যার। একটা লোকও বেঁচে নেই। হ্যাঁ, কি সাংঘাতিক! বলো কি? ও হেমন্ত বাবু, এখন উপায়? কিসের উপায়? আমার ভগ্নদূত কি খবর এনে শুনলেন তো? বাড়িময় লাশ, খালি লাশ। আরে এত লাশ আমি একলা সামলাতে পারবো কেন? বড় সাহেবকে খবর পাঠাবো নাকি? আগে নিজেরাই গিয়ে দেখি না ব্যাপারটা কি। ঝাড়ু মারিয়েই পুলিশের কাজে। এখন পৃথিবীর সমস্ত ভদ্রলোক দুগ্ধ ফেননিব শয্যায় শুয়ে দুঃস্বপ্ন দেখছে, আর আমাদের কিনা মুদ্রা ফরাসের মতো মরার গাদা ঘেটে মরতে হবে। বাবা পতিত, তুমি দুই চক্ষু উন্মিলন করে আরেকবার চারদিক ভালো করে দেখে এসো তো। কে জানে সিঙ্গি বেটা আনাচে কানাচে কোথাও ঘুপটি মেরে বসে আছে। শেষটা লাশ দেখতে গিয়ে কি লাশ হবো বাবা? না স্যার, আমি খুব ভালো করে দেখেছি, সিঙ্গি পিঙ্গি কিচ্ছু নেই, খালি লাশ। আমি গুনে দেখেছি, সব শুদ্ধ 19টা। ওরে বাপ রে, 19টা? ডাকাতের দল তাহলে রীতিমতো ভারী ছিল বলো। বাড়ির ভিতরে 19টা, বাগানের আর রাস্তায় একটা। কি সর্বনাশ! এক রাত্রে এক জায়গায় 21টা খুন। ও মশাই, আমার যে হৃদকম্প হচ্ছে। হেমন্ত অগ্রসর হয়ে বললে, আসুন ভূপতিবাবু, আর সময় নষ্ট করবেন না। বাড়ির মধ্যে ঢুকে যে বিভৎস দৃশ্য দেখা গেল, এখানে তার বিস্তৃত বর্ণনা শ্রোতাকে জানাতে চাই না। আপনি ভয় পেয়ে যাবেন সে বর্ণনা শুনলে, বুক কেঁপে উঠবে আপনার। যাই হোক, শুধু এইটুকুই বলবো, পতিত একটুও উত্তুক্তি করেনি। বাড়ির সর্বত্র, ঘরে, দালানে, সোপানে, উঠানে বইছে যে রক্তগঙ্গার ঢেউ, কোথাও দারোয়ানের, কোথাও দাসদাসীর, এবং কোথাও বা পড়ে আছে বাড়ির অন্যান্য লোকের মৃতদেহ। প্রত্যেক দেহই ভয়াবহ রূপে ক্ষতবিক্ষত, এবং অনেক দেহেই মুন্ডের চিহ্ন মাত্র বর্তমান নেই। এতকাল এ লাইনে আছি, কিন্তু এমন অভাবনীয় ব্যাপার কখনো দেখিনি, কখনো শুনিও নি। 3 তলার একটি ঘরে ঢুকে আবার যা দেখা গেল, তার চেয়ে ভীষণ দৃশ্য কল্পনাও করা যায় না। ঘরের মেঝে এমন জায়গা নেই যেখান দিয়ে বইছে না রক্তের প্রবাহ। কেবল কি মেঝে, দেওয়ালের এমনকি ছাদেরও গায়ে গিয়ে লেগেছে রক্তের ফিঙ্কি, এবং গৃহতলে এখানে ওখানে ছড়িয়ে পড়েছে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। কোথাও হাত, কোথাও পা, কোথাও দেহের বিভিন্ন অংশ, এবং কোথাও চূর্ণ বিচূর্ণ মুখ। চেনবারও জো নেই সেটা মানুষের মুন্ড কিনা। ভাই হেমন্ত, আমার আমার গা কেমন করছে, আমি চললুম। আমারও দেহ সুস্থ নয়, কিন্তু
পালালে চলবে না ভাই, এই নৃশংস হত্যাকারীকে ধরতেই হবে। ঘরের মেঝের উপর পড়েছিল টেলিফোনের তার ছেঁড়া রিসিভারটা। সেটা তুলে নিয়ে ভূপতি বললেন, যার খণ্ডদেহ এখানে পড়ে রয়েছে তিনি বোধহয় ফোনে থানায় খবর পাঠিয়েছিলেন। আর তিনি ফোন ছাড়বার আগেই হত্যাকারী এসে তাকে আক্রমণ করেছিল। সুদর্শন বাবুও সকলের সঙ্গে উপরে এসেছিলেন। তিনি বললেন, এটা অবনীবাবুর শোবার ঘর। বলেন কি? তাহলে কি এগুলো অবনীবাবুরই দেহের অংশ? খুব সম্ভবত তাই। বোঝাই যাচ্ছে অবনীবাবুরই ওপরে হত্যাকারীর আক্রোশ ছিল বেশি। সে তাকে কেবল হত্যা করেনি, তার দেহকে খণ্ড খণ্ড করে ফেলেছে। লক্ষ্য করে দেখুন, এখানেও কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন দাঁতে কামড়ে আর থাবা মেরে ছিঁড়ে ফেলা হয়েছে। আর আবার ওইদিকে দেখুন, রক্তের উপরে সেই এক হাতের চেয়েও লম্বা পায়ের ছাপ। পঞ্চম অধ্যায়, অত্যাশ্চর্য হাত। ভূপতি অনেকক্ষণ আগে থেকেই মনে মনে ভরকে গিয়েছিলেন, কেবল মুখে কিছু ভাঙেননি। কিন্তু এবারে আর সামলাতে পারলেন না। একখানা চেয়ারের উপরে ধপাস করে বসে পড়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, ও ভাই হেমন্ত বাবু, এ কি সর্বনেশে মামলা আমাদের হাতে এসে পড়লো বলুন তো। ঠিক সেই সময় বাইরের দালান থেকে পতিত ভয়ার্থ স্বরে বললে, স্যার, ও স্যার, শীঘ্রই আসুন। একসঙ্গে ভূপতির মুখ, চোখ, ভুরু ভুড়ি, হাত পা সব চমকে উঠল। লাফ মেরে দাঁড়িয়ে তিনি বললেন, ওরে বাবা, সেরেছে, আবার পতিত ডাকে। দরজা বন্ধ করে দিন মশাই, দরজা বন্ধ করে দিন। দরজা বন্ধ করব কেন? আরে মশাই, আগে দরজা বন্ধ করুন। পতিত নিশ্চয়ই সেই সিঙ্গিটাকে দেখেছে। বাইরে থেকে পতিত বললে, সিঙ্গি ফিঙ্গি কিছু নয় স্যার। সিঙ্গির দেখা পেলে আমি কি আর এখানে থাকি? আমি কি তেমনি কাঁচা ছেলে স্যার? বুকের উপরে হাত দিয়ে বুকের ধুকপুকুনি বন্ধ করবার চেষ্টা করে ভূপতি বললেন, সিঙ্গি বেটা নয়, বাঁচলুম। আচ্ছা পতিত, তোমাকে আগে থাকতে বলে ডাকছি, ফের যদি তুমি শিগগির আসুন বলে হঠাৎ চেঁচিয়ে ওঠো, তাহলে তোমার নামে আমি রিপোর্ট করব। শিগগির আসুন। না, আমি শিগগির যাব না। তাহলে স্যার আপনি ধীরে ধীরেই একবার এদিকে এলে ভালো হয়। কেন? ওদিকে আবার কি মাথা মুন্ডু আছে? মাথাও নয় স্যার, মুন্ডুও নয়, খালি একখানা হাত। হাত? হাত মানে? হাত মানে একখানা অত্যাশ্চর্য হাত। হাত আবার অত্যাশ্চর্য? না পতিত, তুমি আমায় জ্বালালে দেখছি। চলুন হেমন্ত বাবু, পতিত বাবুর হুকুম, অত্যাশ্চর্য হাত দেখতে হবে। কিন্তু দালানে এসে পতিতের অঙ্গুলি নির্দেশে দেওয়ালের উপর দিকে তাকিয়ে সত্য সত্যই ভূপতির চক্ষু স্থির হয়ে গেল। মাটি থেকে প্রায় 14-15 ফুট উঁচুতে দেওয়ালের গায়ে রয়েছে একখানা প্রকাণ্ড রক্তমাখা করতলের ছাপ। সেই হাতখানা সাধারণ মানুষের হাতের চেয়ে প্রায় 2.5 গুণ বড়। যে দেহের ওই হাত, সেই দেহটা কত উঁচু কল্পনা করতে পারেন ভূপতিবাবু? ভূপতি হতাশভাবে মাথা নাড়তে নাড়তে করুণ স্বরে বললেন, না, এসব দেখে শুনে আমি কল্পনা শক্তি হারিয়ে ফেলেছি। এখন কি আমার কথায় আপনাদের বিশ্বাস হচ্ছে? না বলবার শক্তি আমার নেই। হাতের আঙুলগুলোর ডগার দিকে একবার তাকিয়ে দেখুন। আর দেখুন না, প্রত্যেক আঙুলের ডগায় একটা করে রক্তের আঁচড়ের মতো রেখা রয়েছে, দেখছেন? রেখাগুলো প্রত্যেকটাও প্রায় 2 ইঞ্চি লম্বা হবে। দেখছি বটে। কি ওগুলো? নখের দাগ। বাপ রে বাপ, আক্কেল গুড়ুম বলে একটা কথা শুনেছি, আজ তার মর্ম বুঝতে পারলুম। আর একটা ব্যাপার লক্ষ্য করবার মতো, হত্যাকারী বাড়ির সব লোককে বধ করেছে। সাক্ষ্য দিতে পারে এমন একজনও লোক রেখে যায়নি। তবু যে আমরা কিছু কিছু অনুমান করতে পেরেছি, সে হচ্ছে দৈবের কৃপা। আমিও আরেকটা জিনিস লক্ষ্য করেছি, হত্যাকারী দরজা ভেঙেছে, হত্যার পর হত্যা করেছে, কিন্তু কোনো দেরাজ আলমারি বা সিন্ধুকে হাত দেয়নি।
এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য যদি চুরি না হয় তবে আর কি হতে পারে? খুনের কত রকম কারণ থাকে। ঈর্ষা, ব্যক্তিগত শত্রুতা, প্রতিহিংসা, গৃহবিবাদ। দুদিন পরেই কোনো না কোনো সূত্র পাওয়া যাবে। আমার বিশ্বাস কোনো রকম সূত্রই পাওয়া যাবে না। ঈর্ষা, ব্যক্তিগত শত্রুতা, প্রতিহিংসা, গৃহবিবাদ, এসবের সঙ্গে থাকে মানুষের যোগাযোগ। কিন্তু আজকের এই আশ্চর্য হত্যাকাণ্ডের ভিতরে মানুষের হাত আমি কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক বলেছেন রবীন বাবু। ওই হাত আর ওই পা, এ কি মানুষের হাত পা? বড় ভাবনায় পড়ে গেল মশাই। আমি এখন রিপোর্টে কি লিখি বলুন তো? কেন? যা দেখলেন আর যা শুনলেন তাই লিখবেন। বিলক্ষণ, ভারী পরামর্শ দিলেন তো। হ্যাঁ, আমি যদি রিপোর্টে লিখি 10 নম্বর কানাই বাবুলেন এমন একজন হত্যাকারী এসেছিল যার দেহ হাতির চেয়ে উঁচু, হাত হচ্ছে 1 হাতের চেয়ে বড়, পা হচ্ছে 18-19 ইঞ্চি লম্বা, চিৎকার করে যে সিংহের কণ্ঠস্বর আর হাস্য করতে পারে মানুষের মতো, আর লাফ মেরে উঠতে পারে 1 তলা ছাদে, তাহলে কাল কি আমার চাকরি থাকবে? রিপোর্ট লিখবো না ছাই লিখবো? স্যার মোলো, আমি নিজের জ্বালায় মরছি, তুমি আবার স্যার স্যার কেন করো বাপু? স্যার, সুদর্শন বাবুর কথাই ঠিক। মানে? মানে এখানে এক উন্মত্ত প্রেতাত্মার আবির্ভাব হয়েছিল। তুমিও আমাকে রিপোর্টে ওই কথাই লিখতে বলো নাকি? স্যার, অনেক রকম প্রেতাত্মার গল্প শুনেছি স্যার। তারা কেবল মাঝে মাঝে মানুষকে ভয় টয় দেখিয়ে খুশি হয়, কিন্তু আজকের এই প্রেতাত্মাটা উন্মত্ত না হলে। চোপড়াও পতি, চোপড়াও। তোর এই মূল্যবান উপদেশ আমি শুনতে চাই না। দেখবেন স্যার, দেখবেন এ খুনের কিনারা পুলিশের কম্য নয়। শেষ পর্যন্ত রোজা ডাকতে যদি না হয় আমি নাক খত দেবো, আমি বলে দিলুম। হ্যাঁ। 6ষ্ঠ অধ্যায়, দ্বিতীয় হত্যানাট্য। পরের দিন সকালবেলার কথা। প্রভাতী চা পান সাঙ্গ হয়েছে। মধুবেয়ারা চায়ের ট্রে নিয়ে চলে গেল। ইজি চেয়ারের উপরে আন হয়ে পড়ে হেমন্ত খবরের কাগজখানা টেনে নিলে। রবিন বললে, খবরের কাগজের ভিতরে একটু পরে ডুব দিও, আগে একটা প্রশ্নের জবাব দাও দেখি। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তোমার জিজ্ঞাসাও নিশ্চয়ই কালকের ঘটনাক্ষেত্রের বাইরে গিয়ে দৌড়তে পারবে না। না। আচ্ছা তুমি বলো তো, তোমার মনও কি এর মধ্যে কালকের ঘটনাক্ষেত্রের বাইরে যেতে পেরেছে? সেটা কি স্বাভাবিক? স্বাভাবিক নয় জানি, তাই তো একটা কথা জিজ্ঞাসা করতে চাই। গোলাম হাজির? ঠাট্টা নয় হেমন্ত, কাল যে ঘটনাগুলো ঘটেছে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আমিও না। কাল যেন আমাদের ঘাড়ে চেপেছিল আরব্য উপন্যাসের কথিত এক আজগুবি রাত্রি। আলাদিনের দেখা পাইনি বটে, কিন্তু তার বন্ধু দৈত্যের পদধ্বনি শুনেছি। আলাদিনের দৈত্য নরহত্যা করতো না। আলাদিনের হুকুম পেলে করতে পারত। কিন্তু এখানে আলাদিন কোথায়? আলাদিন আছে বলেই আমার বিশ্বাস। আমি এই আধুনিক আলাদিনকে আবিষ্কার করতে পারলে সুখী হব। কোথায় তাকে পাবে বলে সন্দেহ করো? একদল সন্ন্যাসীর মধ্যে। হেমন্ত, অবনীবাবুর মৃত্যুর আগের দিন যে সন্ন্যাসী গুরু ভাইদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল, তুমি কি তাদেরই সন্দেহ করো? অল্প বিস্তর করেই বই কি। তাদের ঠিকানা তো তুমি জানো না। রবিন, এইবার তুমি বোকার মতো কথা কইলে ভাই। মাত্র একজন অজানা খুনি খুব চুপিসারে কাজ সেরে পালিয়ে গিয়েও ধরা পড়ে। একদল সন্ন্যাসীর সন্ধান করা কি বিশেষ শক্ত কথা? না তা নয়, কিন্তু খুনের রাত্রে সন্ন্যাসীদের কেউ দেখেনি, আর ঘটনাক্ষেত্রেও তাদের উপস্থিতির কোনো প্রমাণ নেই। মানছি, আমিও জানি সন্ন্যাসীদের সন্ধান পেলেই খুনি ধরা পড়বে না, কিন্তু আমার সন্দেহ হচ্ছে সন্ন্যাসীদের সঙ্গে খুনের কোনো একটা সম্পর্ক অবশ্যই আছে। সন্দেহের কারণ? কারণটা খুবই স্পষ্ট বা মস্ত নয়। তবু একটু ভাবো। প্রথমত, সন্ন্যাসীদের সঙ্গে ঝগড়ার পরের দিনই এই হত্যাকাণ্ড হলো কেন? দ্বিতীয়ত, অবনীবাবু থানায় ফোন করে আমার বাড়িতে ডাকাত পড়েছে বলেছিলেন কেন? তোমার দ্বিতীয় প্রশ্নের কোনো মানে হয় না।
হয় হয় ভায়া হয়। দেখো, নিচের তলায় হইহট্টগোল মারামারি শুনেই অবনীবাবু ভেবেছিলেন তার বাড়িতে ডাকাত পড়েছে। হঠাৎ তার এরকম ভাববার কারণ কি? আগের দিনে সন্ন্যাসীদের সঙ্গে তার ঝগড়া হয়েছে, হয়তো তিনি এই রকম আক্রমণেরই আশঙ্কা করেছিলেন। হতে পারে, কিন্তু তার সে আশঙ্কা অমূলক। সন্ন্যাসীরা তার বাড়ি আক্রমণ করেনি। ঘটনাক্ষেত্রে যার সাড়া দেখার চিহ্ন পাওয়া গেছে সে যেই হোক সন্ন্যাসী নয়। হত্যাকারী যে সন্ন্যাসী একথা আমিও বলছি না। আমার বক্তব্য হচ্ছে, অবনীবাবু হয়তো সন্দেহ করেছিলেন তার উপর চোটে একদল সন্ন্যাসী তাকে আক্রমণ করতে এসেছে। আমার অনুমান ঠিক হলে দেখা দরকার কেন তার মনে এরকম সন্দেহ হয়, কেন তার সঙ্গে সন্ন্যাসীদের ঝগড়া হয়েছিল। সুদর্শনবাবুর মুখে শুনলে তো অন্যান্য বারে সন্ন্যাসীরা অবনীবাবুর বাড়িতে এসে 10-15 দিন না কাটিয়ে যান। এবারে কেন তারা এসেই চলে গেল? তারা কি তবে যথার্থ সাধু নয়? তাই কি অবনীবাবু তাদের বিদায় করে দিয়েছিলেন? আমি এই সব প্রশ্নের উত্তর চাই। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সন্ন্যাসীদের সঙ্গে ঝগড়ার পরের দিনেই অবনীবাবু খুন হলেন কেন? তোমার কথা শুনে এইবারে বুঝেছি, খুনের কিনারা হোক বা না হোক, সন্ন্যাসীদের সন্ধান নেওয়া দরকার বটে। হেমন্ত অল্পক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বললে, রবিন, তুমি অতিপ্রাকৃত ঘটনা বিশ্বাস করো? হঠাৎ এমন প্রশ্ন কেন? আহা, বলোই না, তুমি কি বিশ্বাস করো? কি করে বলবো? আমি কোনো অতিপ্রাকৃত অর্থাৎ অসম্ভব ঘটনা দেখিনি। কালকের ঘটনা কি অতিপ্রাকৃত নয়? না হতেও পারে। কেন? কালকের ঘটনার উপরে রয়েছে গভীর রহস্যের আবরণ। এই আবরণ সরে গেলে হয়তো দেখা যাবে সমস্ত ব্যাপারটাই অত্যন্ত স্বাভাবিক। অসম্ভব নয় তার মানে তুমি অতিপ্রাকৃত ঘটনা বিশ্বাস করো না? এই বিজ্ঞানের যুগে বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। কিন্তু আমার প্রবৃত্তি হয়। আশ্চর্য কি! লোকচরিত্র বিচিত্র। 4 সহোদরের প্রকৃতি 4 রকম হয়। রবিন, আমি অন্ধের মতো কোনো কিছুতে বিশ্বাস করি না ভায়া। এ বিশ্বের সর্বত্র যে রহস্য অজ্ঞাত শক্তি বাস করে, আমরা যদি তার সঠিক খবর রাখতে পারতুম তাহলে প্রত্যেক মানুষই হয়ে উঠত মহামানুষ। আচ্ছা, স্পিরিচুয়ালিজম নিয়ে তুমি কিছু পড়াশোনা করেছো? বিশেষভাবে নয়। এমন অনেক মানুষ আছেন যারা স্পর্শ না করেও ধাতুকে চুম্বকের মতো টেনে নিয়ে যেতে পারেন। কেউ কেউ তো আবার আগুনের ওপর দিয়ে নগ্ন পদে হাঁটতে পারেন। হাজার হাজার লোক এ ব্যাপারে স্বচক্ষে দেখেছে। তাহলে তারা এসব শক্তি কেমন করে অর্জন করলে? ও প্রশ্নের উত্তর আমি জানি না হেমন্ত। তা নাই জানতে পারো, তবে তুমি যে বিজ্ঞানের সঙ্গী হয়ে অতিপ্রাকৃতকে অস্বীকার করছো, জানবে বিশ্বব্যাপী রহস্যময় শক্তির কাছে সে কতখানি পঙ্গু। বিজ্ঞানের কাজই হচ্ছে বিশ্বব্যাপী রহস্যময় শক্তিকে মানুষের সামনে পূর্ণভাবে প্রকাশ করা। সুতরাং বিজ্ঞানের সঙ্গী হব না কেন? ভায়া, কেবল বিজ্ঞানের দোহাই দিয়ে কোনো লাভ নেই। বিজ্ঞানের সত্যিকার ভক্ত নিজের চোখ আর মন সর্বদাই খোলা রাখেন। বর্তমানে তা হচ্ছে কোথায়? কারণ গভীর অনুসন্ধানের ফলে রহস্যলোকের চাবি একবার সে হস্তগত করতে পেরেছিল ঠিকই, কিন্তু আজ সে চাবি হয়ে গিয়েছে পুরনো। তোমাদের নতুন চাবি দরজায় আর লাগছে না। উফ হেমন্ত, তোমার হঠাৎ এই বক্তৃতার কি কারণ বলো তো? কালকের ব্যাপারের মধ্যে তুমি কি সত্যি অতিপ্রাকৃত কোনো কিছুর খোঁজ পেয়েছো? আহা, শান্ত হও, শান্ত হও। না, খোঁজ আমি কিছুই পাইনি। তবে আপাতত কালকের ঘটনাগুলোকে অসাধারণ বলতে পারি বটে। হয়তো তোমার অনুমানই ঠিক। রহস্যের আবরণ সরিয়ে নিলে কালকের ঘটনাগুলো খুবই সাধারণ হয়ে পড়বে। হেমন্ত মুখ বন্ধ করে খুললে দৈনিক বসুমতী। রবিন মধুর উদ্দেশ্যে চেঁচিয়ে আর এক পেয়ালা চা পান করবার ইচ্ছা প্রকাশ করলে। রবিন চা পান করছে। হেমন্ত হঠাৎ অভিভূত কণ্ঠে বলে উঠল, কি সর্বনাশ, কি সর্বনাশ! চায়ের পেয়ালা নামিয়ে রেখে রবিন জিজ্ঞাসুভাবে বন্ধুর মুখের পানে তাকিয়ে রইল।
হেমন্ত খবরের কাগজ থেকে চোখ না তুলেই বললে, রবিন, কাগজে কালকের ঘটনাটা বেরিয়েছে। আমাদের পক্ষে ও তো পুরনো খবর, এজন্য তোমার অতটা অভিভূত হওয়ার কারণ নেই। না, আমি অভিভূত হয়েছি আরেকটা খবর পড়ে। অবনীবাবুর হত্যাকারী কাল রাত্রে আরেক জায়গাতেও তার এক হত্যানাট্যের অভিনয় করেছে। বলো কি? হায় ঈশ্বর! হ্যাঁ, পড়ছি, শোনো। হেমন্ত উচ্চ স্বরে খবরটা পড়তে লাগলো। দ্বিতীয় ঘটনাটি ঘটিয়াছে 2 নম্বর তালপুকুর স্ট্রিটে। বাড়ির মালিকের নাম বিধুরঞ্জন বসু। তিনি চিরকুমার, বয়স প্রায় 45। তাহার আত্মীয় স্বজন কেহ নাই, অন্তত তাহার সঙ্গে কেহ বাস করিতেন না। বাড়িতে থাকিত কেবল একজন পাচক ও একজন বেয়ারা। যতদূর জানা গিয়াছে, বিধুবাবুও অবনীবাবুর মতো ধর্মপ্রাণ লোক ছিলেন। তান্ত্রিক পূজা অর্চনায় ছিল তাহার জীবনের প্রধান আনন্দ, এবং তাহার বাড়িতেও মাঝে মাঝে কোথা হইতে একদল সন্ন্যাসী আসিয়া দিন কয়েকের জন্য রীতিমতো আসর জমাইয়া তুলিতেন। গত রাত্রে প্রায় 1টার সময় অমাবস্যা ও ব্ল্যাক আউটের গাঢ় অন্ধকারের মধ্যে ভীষণ এক গোলমালে প্রতিবেশীদের নিদ্রাভঙ্গ হয়। গোলমাল হইতেছিল বিধুবাবুর বাড়ির ভিতরে। ডাকাত পড়িয়াছে ভাবিয়া প্রতিবেশীরা লাঠি, দা ও অন্যান্য অস্ত্রশস্ত্র লইয়া ছুটিয়া আসে। তাহাদের মধ্যে ছিলেন ও পাড়ার বিখ্যাত ব্যায়ামবীর ও লাঠিয়াল বিনোদলাল। সর্বাগ্রে সাহস করিয়া তিনি বিধুবাবুর বাড়ির দরজার নিকট গিয়া উপস্থিত হন। তাহার পর কি হইল কেহই ঠিক করিয়া বলিতে পারে না। তবে সকলে বলে, হঠাৎ অন্ধকারের মধ্যে মাটি হইতে 17-18 ফুট উপরে দপদপ করিয়া জ্বলিয়া উঠিল ভাটার চেয়ে বড় দুটো তীব্র, ক্রুদ্ধ ও অগ্নিময় চক্ষু। জাগিয়া উঠিল বজ্রধ্বনির মতো প্রচণ্ড সিংহের গর্জন, ও তারপরেই খলখল অট্টহাস্য। সঙ্গে সঙ্গে শোনা গেল এক মর্মভেদী আর্তনাদ। তাহার পর সকলেরই মনে হইল যেন একটা মদমত্ত হস্তি পদভারে পৃথিবী কম্পিত করিয়া দ্রুত বেগে কোথায় চলিয়া গেল। এই কাণ্ডের পরে প্রতিবেশীরা কেহই আর অগ্রসর হইতে ভরসা করিল না। ইতিমধ্যে কে থানায় ফোনে খবর দিয়াছে, পুলিশ আসিয়া পড়িল। পুলিশ আসিয়া রাস্তার উপর সর্বপ্রথমে আবিষ্কার করিল হতভাগ্য যুবক বিনোদলালের মৃতদেহ। কোনো দারুণ হিংস্র জন্তু যেন কাঁধের উপর হইতে তাহার মুন্ডুটা থাবার এক আঘাতে উড়াইয়া দিয়াছে। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া পুলিশ দেখিল নিচের তলায় পড়িয়া রহিয়াছে বিধুবাবুর পাচক ও বেয়ারার ক্ষত বিক্ষত মৃতদেহ। ওপর তলায় শয়নকক্ষের মধ্যে যাহা পাওয়া গিয়াছে তাহাকে বিধুবাবুর দেহ না বলিয়া দেহাবশেষ বলা উচিত, কারণ এই নৃশংস হত্যাকারী অবনীবাবুর মতো বিধুবাবুর দেহকেও খণ্ড বিখণ্ড করিয়া ফেলিয়াছে। কে এই হত্যাকারী? বেশ বোঝা যায় অবনীবাবু ও বিধুবাবুর হত্যাকারী একই ব্যক্তি, কিন্তু কে সে? একই রাত্রে কেন এই 2 হত্যাকাণ্ড? এক দিনে একই ব্যক্তি বা দলের দ্বারা 25টি নরহত্যা কলিকাতায় কখনো হইয়াছে বলিয়া শুনি নাই। এরপরেও আমরা যদি পুলিশকে অকর্মণ্য বলিয়া মনে করি, তাহা হইলে কি অন্যায় করা হইবে? 2 ঘটনাক্ষেত্রেই সিংহনাদ ও অট্টহাস্য শোনা গিয়াছে। নিহত ব্যক্তিদের দেহ দেখিলেও বোঝা যায় কোনো প্রকাণ্ড জন্তুর কবলে পড়িয়াই সকলকে মৃত্যুবরণ করিতে হইয়াছে। অট্টহাস্য করিয়াছে হয়তো হত্যাকারীরাই, কিন্তু সিংহনাদের অর্থ কি? হত্যাকারীরা কি কোনো পালিত পোষমানা সিংহ লইয়া ঘটনাক্ষেত্রে আসিয়াছিল? অনেকে নাকি সন্দেহ করিতেছেন এই 2 হত্যাকাণ্ডের সঙ্গে ভৌতিক ব্যাপারের সম্পর্ক আছে। প্রথম ঘটনাক্ষেত্রে নাকি আশ্চর্য ও প্রকাণ্ড হাত ও পায়ের ছাপ পাওয়া গিয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস ওসব হইতেছে পুলিশের চক্ষে ধূলি নিক্ষেপের জন্য কৌশলী হত্যাকারীদের ছলনা মাত্র। ওই হাত ও পায়ের ছাপ হইতেছে নকল ছাপ। 2 হত্যাকাণ্ডের মধ্যে আর একটি লক্ষ্য করিবার বিষয় আছে। 2 স্থলেই কোনো মূল্যবান দ্রব্য চুরি যায় নাই, সুতরাং হত্যার কারণ অর্থলোভ নয়। হেমন্ত খবরটা পড়া শেষ করে রবিনের দিকে তাকালো। রবিন স্তম্ভিত প্রায় স্বরে বললে, উহ, কি ভয়ানক!
এর ওপরে কোনো রকম মত প্রকাশ করবার শক্তি আমার নেই। বন্ধু, খবরের কাগজের এই রিপোর্টারটি তোমার দলভুক্ত হলেও তোমার চেয়ে উচ্চ শ্রেণীর মনুষ্য। কিরকম? ইনি তোমার দলের লোক, কারণ অতিপ্রাকৃত ঘটনায় বিশ্বাস করেন না। আবার ইনি তোমার চেয়ে উচ্চ শ্রেণীরও বটে, কারণ হরেক রকম মূল্যবান মত প্রকাশ করেছেন। মূল্যবান মত? যথা পুলিশ অকর্মণ্য, অট্টহাসি হেসেছে হত্যাকারীরা, তাদের পরিচালনায় হত্যা আর সিংহনাদ করেছে পোষা সিংহ, সেই হাত আর পায়ের ছাপ জাল, পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। চুলোয় যাক রিপোর্টারের গবেষণা। হেমন্ত, এখন তুমি কি করতে চাও? আপাতত ফোনের কাছে যেতে চাই। ওই শোনো, ঘন্টা বাজছে। টেলিফোন ছেড়ে ফিরে এসে হেমন্ত বললে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সতীশবাবুর টনক নড়েছে। তিনি নাকি সোজা আমার বাড়ির দিকে ধাবমান হয়েছেন। কেন, আবার কি হলো? রহস্য বন্ধু, রহস্য। আরো স্তম্ভিত হওয়ার জন্য তৈরি থাকো। শুনছিলেন প্রখ্যাত লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিভীষণের জাগরণ গল্পের প্রথম পর্ব। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী, বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।